নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। ত্রিকোণমিতিরও একদিন প্রয়োজন হয়েছিল, তাই সৃষ্টি হয়েছিল। ত্রিকোণমিতি এমনিতেই ভীষণ ইন্টারেস্টিং, কিন্তু আজ ত্রিকোণমিতি সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য জেনে এতটাই ভালো লাগবে যে মনে হবে অঙ্ক না, গল্প শুনতে শুনতে তোমরা জ্যামিতি শিখছো। ত্রিকোণমিতি যদি ভালো করে শেখো তাহলে তোমার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটা কতটা চওড়া তা তুমি নদীটা পার না করেই নির্ণয় করতে পারবে। কিংবা তোমার বাড়ির পাশের লাইট পোস্টের উচ্চতা কত সেটাও তুমি বের করতে পারবে। তার জন্য তোমায় লাইট পোস্টের মাথায়ও চড়তে হবে না, কিংবা কোনো অত্যাধুনিক যন্ত্রও ব্যবহার করতে হবে না। ঠিক যেমনভাবে 4000 বছর আগে পিরামিডের উচ্চতা নির্ণয় করা হতো। তাহলে বুঝতেই পারছো এই ত্রিকোণমিতি জিনিসটা ঠিক কতটা ইন্টারেস্টিং। মানুষ যা দেখতে পায় তার সবকিছুই যাচাই করতে চায়। তা সে হাতের কাছের গাছপালা, ফলমূল, জীবজন্তু থেকে আরম্ভ করে দূর দূরান্তের গ্রহ, নক্ষত্র, তারা, দূরারহ পর্বত শৃঙ্গ, সমুদ্র, সবকিছুই। মানুষ প্রথমে তার হাতের কাছের জিনিসগুলো মাপতে শিখেছে। বিভিন্ন জ্যামিতিক চিত্রের মাধ্যমে তার আকার আকৃতি বুঝতে শিখেছে। পরিমাপ করতে শিখেছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বেদ। আবার তারই সাহায্যে হাতের নাগালের বাইরের জিনিস যেমন গ্রহ, তারা, নক্ষত্র ইত্যাদির দূরত্ব, আকার, আকৃতি, ভর পরিমাপ করার চেষ্টা চালিয়ে গেছে। এই চেষ্টার ফলেই গণিতজ্ঞরা পিরামিডের মাথায় না উঠেই মাটিতে দাঁড়িয়ে পিরামিডের উচ্চতা মাপতে শিখেছে। ঠিক কিভাবে? চলো একটা ছোট উদাহরণ দেখে না। ধরো তোমার বাড়ির পাশে যে লাইট পোস্টটা আছে তার উচ্চতা আমরা বের করব। ধরো তোমার বাড়ির পাশে লাইট পোস্টটা এবি। এবার এই লাইট পোস্টটা মাপার জন্য একটা খুঁটি নিতে হবে। সেই খুঁটিটাকে ব্যাসার্ধ করে লাইট পোস্ট থেকে কিছুটা দূরে মাটিতে একটা বৃত্ত অঙ্কন করলে, সেই খুঁটিটাকে ব্যাসার্ধ করে, এবং খুঁটিটা বৃত্তটার ঠিক কেন্দ্রে মাটিতে লম্বভাবে পুঁতে দিলে। সকালবেলা সূর্য উঠলো। সূর্য ওঠার ফলে কি হবে? এই লাইট পোস্ট এবং এই খুঁটি দুজনেরই মাটিতে ছায়া পড়বে। সকালবেলা ছায়াটা লম্বা থাকবে বেশ। যত বেলা বাড়বে ছায়ার দৈর্ঘ্য তত কমতে থাকবে। একটা সময় দেখা যাবে এই খুঁটিটার ছায়ার অগ্রভাগটা বৃত্তটার ঠিক পরিধিতে স্পর্শ করেছে। ঠিক সেই সময় এই লাইট পোস্টের ছায়ার অগ্রভাগটা মাটিতে কোনো একটা স্থানে থাকবে। সেই স্থানটাকে চিহ্নিত করতে হবে এবং সেই স্থান থেকে খুঁটিটার গোড়া অবধি দূরত্বটাকে মাপতে হবে। সেই দূরত্বটাকে মাপলেই আমরা পেয়ে যাব খুঁটির উচ্চতা। কিভাবে পাবো? দেখো, এটাকে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করে নিই, তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। কিভাবে হয়? সদৃশকোণী ত্রিভুজ কিভাবে হয়? যখন দুটো ত্রিভুজের তিনটে কোণের মান সমান হয় তখন সেই দুটো ত্রিভুজকে সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। এই ত্রিভুজের এটা লম্ব, খুঁটিটা পোস্টটা মাটিতে লম্বভাবে পোতা, তাই এই কোণটা 90 ডিগ্রি। এখানেও খুঁটিটা মাটিতে লম্বভাবে পোতা, তাই এটা 90 ডিগ্রি। আর কি? সূর্য থেকে আগত রশ্মিগুলো সমান্তরালভাবে আসে, তাহলে এই যে কোণটা উৎপন্ন হবে ভূমিতে, এখানেও ঠিক একই কোণ উৎপন্ন হবে। ঠিক বাই ডিফল্ট কি হয়ে যাবে? যে কোণটা পড়ে থাকবে সেই কোণটাও সমান হবে, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ত্রিভুজের এই তিনটে কোণের মান যা যা, এই তিনটে কোণের মানও তাই তাই। তাই এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। তোমরা সদৃশকোণীর উপপাদ্যে দেখবে যে সদৃশকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতগুলো সমান হয়। অর্থাৎ এই বাহু আর এই বাহুর যা অনুপাত, অনুরূপভাবে এই ত্রিভুজটার এই বাহু অনুপাত একই। অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। এবার একটা জিনিস দেখো, আমরা এখানে যে খুঁটিটা পুঁতেছিলাম সেই খুঁটিটার দৈর্ঘ্য যা, সেই খুঁটিটাকে করে ব্যাসার্ধ করে আমরা বৃত্তটা অঙ্কন করেছিলাম। তাহলে খুঁটিটার ব্যাসার্ধ এক, অর্থাৎ এই খুঁটিটার দৈর্ঘ্য আর এই খুঁটিটার ব্যাসার্ধ এক, অর্থাৎ এই ত্রিভুজটার এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এদের দুজনের বাহুর অনুপাত কত হবে? 1:1 বা 1। তাহলে যেহেতু এরা অনুরূপ ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজ, তাহলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাতটাও কি হবে? 1। অনুরূপ বাহুর অনুপাত 1 মানে কি? এখানে কি দেখলাম? এই খুঁটিটার যা দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্য তাই। এখানেও ঠিক তাই হবে। লাইট পোস্টার দৈর্ঘ্য যা তার ছায়ার দৈর্ঘ্য তাই। কি ভীষণ ইন্টারেস্টিং না? ঠিক এই পদ্ধতি অনুসরণ করে 4000 বছর আগে থ্যালোস
পিরামিডের উচ্চতা নির্ণয় করেছিল, এবং সেটাও মাটিতে দাঁড়িয়ে। প্রসঙ্গক্রমে বলে রাখি, আমাদের ভারতীয় গণিতবিদ আর্যভট্ট সেও কিন্তু এই ত্রিকোণমিতির এই শাখাটায় বিশেষ পারদর্শী ছিলেন। এবার দিনের বেলা তো আমরা এভাবে যে কোনো জিনিসের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে নিতে পারবো, যা আমাদের হাতের নাগালের বাইরে। কিন্তু দিনের বেলা বাদে রাত্রিবেলা বা অন্যান্য সময় যখন সূর্যের আলো ঠিকমতো থাকে না, তখন কিভাবে পরিমাপ করা যাবে? তার জন্যই আমাকে এই ত্রিকোণমিতিতে এই যে বাহুগুলোর অনুপাত, এই বাহুগুলোর অনুপাতকে একটা বিশেষ পদ্ধতিতে ধরে নেওয়া হয়েছে। এবং একটা জিনিস ভেবে দেখো, এই যে কোণটা, এই কোণটা যদি পরিবর্তিত হতে থাকে, তাহলে সেই বাহুর অনুপাতগুলো পরিবর্তিত হতে থাকবে। তাহলে কোণগুলোর উপরে নির্ভর করছে বাহুগুলোর অনুপাত। সেই অনুপাত দিয়েই আমাদের এই ত্রিকোণমিতিটা তৈরি হয়েছে। যেহেতু রাতের বেলা সূর্যকে পাওয়া সম্ভব না, তাই ছায়ার দৈর্ঘ্যও পাওয়া সম্ভব না, তাই তখন আমাদের ভারতীয় গণিতবিদ আর্যভট্ট এই বাহুগুলোর অনুপাত ব্যবহার করা শুরু করেন। কি সেরকম একটু দেখে নাও। ধরো একটা এবিসি সমকোণী ত্রিভুজ নেওয়া হয়েছে, সেই ত্রিভুজটির অ্যাঙ্গেল বিটাকে আমরা ধরছি সমকোণ, এবং এই এবিসি সমকোণী ত্রিভুজের একটা কোণের সাপেক্ষে করতে হবে, সেই কোণটা হচ্ছে সি কোণ। সেই কোণের মানটাকে আমরা ধরলাম থিটা। যেহেতু এই বি কোণটা সমকোণ, এর বিপরীত যে বাহু সেটা হবে অতিভুজ, এবং এই যে থিটা কোণটা, যেই কোণটাকে আমরা যে কোণের সাপেক্ষে বের করব, যে কোণটাকে থিটা ধরেছি, সেই কোণ সংলগ্ন সমকোণের একটা বাহু হবে ভূমি, এবং অপর বাহুটা হবে লম্ব। ভালো করে জিনিসটা বুঝে নাও, যে কোণটাকে থিটা ধরবো সেই সংলগ্ন বাহুটা হবে ভূমি, অপরেরটা হবে লম্ব। যদি এই কোণটাকে থিটা ধরি, তখন এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে লম্ব। তো যাই হোক, আমরা এটাকে থিটা ধরছি, তাই এটা ভূমি, এটা লম্ব, আর এটা যেহেতু সমকোণের বিপরীত বাহু, তাই অতিভুজ। তিনটে বাহু দুটো দুটো করে নিলে 6টা অনুপাত। সবার প্রথমে লম্ব বাই অতিভুজ, এই অনুপাতটি আর্যভট্ট ব্যবহার করেন, এবং পরবর্তীকালে এই অনুপাতটার নাম হয় সাইন, যাকে সংক্ষেপে সিন আমরা সাইন বলবো। সাইন থিটা। কেন থিটা? থিটা কোণের সাপেক্ষে, তাই সাইন থিটা। থিটার সঙ্গে সাইন গুণ নয়, কিন্তু সাইন থিটা। যদি থিটার মান 45 ডিগ্রি হয়, সাইন 45 ডিগ্রি। থিটার মান 30 ডিগ্রি হয়, সাইন 30 ডিগ্রি। ঠিক আছে? থিটা কোণের সাপেক্ষে, যে কোণের সাপেক্ষে সেই কোণটা এখানে বসবে। 2 নম্বর, ভূমি বাই অতিভুজ, এই অনুপাতটাকে নাম দেওয়া হয় কোসাইন, বা সংক্ষেপে কস থিটা। থিটা কোণের সাপেক্ষে, তাই কস থিটা। 3 নম্বর, লম্ব বাই ভূমি, এই অনুপাতটার নাম দেওয়া হয় ট্যানজেন্ট, বা সংক্ষেপে ট্যান থিটা। এবার এদের অনন্যকগুলোকে দেখব, মানে লম্ব বাই অতিভুজ হয়েছে, এবার অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব, এটা নাম দেওয়া হয় কোসেকেন্ট, বা সংক্ষেপে কোসেক থিটা। 5 নম্বর, এর উল্টো, তাহলে অতিভুজ বাই ভূমি। কসের উল্টো, এর নাম হলো সেকেন্ট, বা সংক্ষেপে সেক থিটা। তারপরে 3 নম্বর, লম্ব বাই ভূমি, এর অনন্যক, অর্থাৎ ভূমি বাই লম্ব, এর নাম দেওয়া হয় কো ট্যানজেন্ট, সংক্ষেপে কট থিটা। কো ট্যানজেন্ট কট থিটা। এবার একটা জিনিস ভালো করে দেখো, সাইনের অনন্যক হচ্ছে কোসেক, তাহলে কোসেক সমান সমান কি লিখতে পারি? 1 বাই সাইন থিটা। ঠিক একইভাবে কসের অনন্যক হচ্ছে সেক,
তাহলে sec থিটা সমান সমান কি লিখতে পারি 1/cos থিটা। ঠিক একইভাবে tan এর অনন্য হচ্ছে cot, তাহলে cot থিটা সমান সমান কি লিখতে পারি 1/tan থিটা। কোন অনুপাতগুলো খুব সোজা, এমন কিছু কঠিন না, ঘাবড়ানোর কিছু না। খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় খেয়াল রাখবে, বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে, দেখবে মনে থেকে যাবে। sin cos tan cosec sec cot, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, ভূমি বাই লম্ব। হয়ে গেল। ত্রিকোণমিতি করতে গেলে আমাদের আরেকজন গণিতবিদকে স্মরণ করতে হবে, তার নাম পিথাগোরাস। পিথাগোরাসের একটা সূত্র আছে, তোমরা জানো, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেটা এই সমকোণী ত্রিভুজ থেকেই পাচ্ছি। তো চলো কিছু অঙ্ক করে নেওয়া যাক, খুব ইন্টারেস্টিং, মজা লাগবে দেখবে। কোষে দেখি 23.1 1 নম্বর অঙ্কটা দেখো। বলেছে এবিসি ত্রিভুজের অতিভুজ এবির মান 10, ভূমি বিসির মান 8 এবং লম্ব এসির মান 6 সেমি। আমাকে বলেছে অ্যাঙ্গেল এবিসির সাপেক্ষে সাইন এবং এবিসির সাপেক্ষে ট্যানজেন্ট বের করতে। কোনো ব্যাপার না, সাইন এবিসি, সাইন মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, আর ট্যান মানে কি জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত 6, ভূমি কত, অতিভুজ কত 10, তাহলে কত বেরোচ্ছে 3/5। এখানে লম্ব কত 6, ভূমি কত 8, কত বেরোচ্ছে 3/4। হয়ে গেল অঙ্ক, সোজা না? আচ্ছা, এবার 3 নম্বর অঙ্কটা দেখো। বলেছে এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল সি হচ্ছে সমকোণ, এবি 29 এবং বিসি 21। আমাকে লম্ব এসি বলে দেয়নি, বের করে নেব। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব সমান সমান কি হবে √ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার কত 29, তার স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার কত 21, তার স্কয়ার। 29 স্কয়ার মানে হচ্ছে 841 মাইনাস 21 স্কয়ার মানে হচ্ছে 441, বিয়োগ করলে হচ্ছে কত 400। আচ্ছা, এখানে হবে সেমি, সবকটায় সেমি। 400 এর √ওভার করলে হয় 20 সেমি। তাহলে এটা কত পেয়ে গেলাম 20। এবার আমাকে বের করতে বলেছে সাইন এ কস এ। আচ্ছা, সাইন এ মানে কি হবে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবার এ বলেছে এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে এটা, তাহলে 21, অতিভুজ ওটাই 29। আচ্ছা, কস এ ভূমি বাই অতিভুজ, কস এ ভূমি, এ কোণের সাপেক্ষে ভূমি কোণটা হবে এইটা, অর্থাৎ 20/29। ঠিক একইভাবে যদি সাইন বি আর কস বি বের করি, যেটা চেয়েছে সাইন বি লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন বি লম্ব, এই বি কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে 20, আর অতিভুজ থাকবে 29। কস বি মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে বি কোণের সাপেক্ষে ভূমি কোণটা হবে বি কোণের সাপেক্ষে ভূমি এটা, তাই 21/29। এবার দেখে নেবো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর বলেছে দেখো cos থিটা সমান সমান 7/25। আমরা কি জানি cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভূমি মানে 7 একক আর অতিভুজ মানে 25 একক। আচ্ছা, এখানে সমস্ত কিছু বাকিগুলো সাইন কস ট্যান কট কোসেক এগুলো বের করতে গেলে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে লম্ব। কি করে পাবো, সেই আবার পিথাগোরাসের সূত্র থেকে পেয়ে যাব, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ কত 25 স্কয়ার মাইনাস 7 স্কয়ার। আচ্ছা, একক হবে এখানে 625
মাইনাস 49 বিয়োগ করলে 576 এর বর্গমূল করলে হয় 24। তাহলে লম্ব, অতিভুজ, ভূমি সব পেয়ে গেলাম। এখানে লিখে রাখি, লম্বটা পেলাম 24। এবার আমাকে বাকিগুলো বের করতে বলেছে, আমি দুটো বের করছি, বাকিটা তোমরা বের করো। যদি বলে সাইন থিটা, তাহলে কি আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। লম্ব আমার কত বেরোলো এক্ষুনি, 24, অতিভুজ কত হবে 25, হয়ে গেল সাইন থিটা। আচ্ছা, কট থিটা কি হবে, ভূমি বাই লম্ব। আমরা কি জানি, ভূমি বাই লম্ব। ভূমি কত দেখেছি 7, লম্ব কত দেখছি 24, হয়ে গেল। বাকিগুলো তোমরা বের করে দেখে নাও, কোনো অসুবিধা থাকলে তো আমি আছি, কমেন্টে জানাও, আমি করে দেবো পরের দিন। আচ্ছা, এবার 5 নম্বর অঙ্কটা দেখি। বলেছে কট থিটা সমান সমান 2, আমরা 2/1 লিখতেই পারি। আচ্ছা, আমরা কট থিটা মানে কি জানি, ট্যান থিটার উল্টো, মানে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ভূমিকে আমরা কি ধরতে পারি 2 একক, আর লম্বকে কি ধরতে পারি 1 একক। আমাকে অতিভুজ বলেনি, বের করে নেবো পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী। লম্ব স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 2 স্কোয়ার, মানে 1 + 4 মানে √5। এটা আমার হয়ে গেল কি অতিভুজ। ভালো কথা, তাহলে অতিভুজকে আমরা কত পেলাম √5। এবার দেখো কি কি বের করতে বলেছে, ট্যান থিটা আর সেক থিটা। তাহলে ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে তোমরা কিন্তু এইগুলো প্রথম প্রথম লিখে লিখে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু তাহলেই কিন্তু ভালোভাবে প্র্যাকটিস থাকবে। লম্ব বাই ভূমি ট্যান থিটা মানে, তাহলে লম্ব আমরা কত দেখলাম 1, ভূমি কত, ভূমি 2, হয়ে গেল ট্যান থিটা। আর কি বলেছে সেক থিটা। সেক থিটা, সেক থিটা মানে কি কস থিটার উল্টো। কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কি হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত √5, ভূমি কত 2, হয়ে গেল। আর একটা জিনিস প্রমাণ করতে দিয়েছে LHS, যার বলেছে 1 + tan স্কোয়ার থিটা LHS। তাহলে 1 + tan স্কোয়ার থিটা, এক্ষুনি তো আমরা ট্যান থিটা বের করেছি হাফ, তাহলে হাফ স্কোয়ার, তাই না। তাহলে হাফ স্কোয়ার মানে কত 1 + 1/4, এটা কি দাঁড়াচ্ছে 4 + 1 5/4। আচ্ছা, RHS বলেছে সেক স্কোয়ার থিটা। আচ্ছা, সেক থিটা মানে কি, সেক থিটা মানে হচ্ছে, আচ্ছা সেক থিটা তো বের করেছি, √5/2 তার হোল স্কোয়ার। √5 এর স্কোয়ার করলে কি হবে উঠে যাবে, তাহলে 5/4। তাহলে কি হলো, মিলে গেল, LHS সমান সমান RHS প্রুভড। ভালো লাগলো, খুব সোজাই তো অঙ্কগুলো। আচ্ছা, পরের অঙ্কটা আমার বলেছে cos θ সমান সমান 0.6, অনেক কিছু বলে দিয়েছে। 0.6 মানে আমরা কি লিখতে পারি 6/10। আচ্ছা, cos θ মানে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি মানে কি পেয়ে গেলাম 6 একক, অতিভুজ মানে কি পেয়ে গেলাম 10 একক। আবার আর একজনকে স্মরণ করব যার নাম পিথাগোরাস। তাহলে লম্ব সমান সমান কি হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার কত 10 স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার 6 স্কোয়ার, তাহলে 100 মাইনাস 36, 64, 8 8 64। তাহলে আমরা পেয়ে গেলাম লম্ব 8। ঠিক আছে, সংক্ষেপে পাশে লিখে দিই, লম্ব সমান সমান 8 একক। এবার আমাকে বলেছে LHS 5 sin θ মাইনাস 3 tan θ। তাহলে 5 sin θ, sin θ, আচ্ছা লিখে লিখেই করি। sin θ মানে লম্ব বাই অতিভুজ মাইনাস 3 tan θ মানে
লম্ব বাই ভূমি। তাহলে 5 লম্ব বাই অতিভুজ, চটপট। তাহলে 8 বাই অতিভুজ কত 10 মাইনাস 3 লম্ব বাই ভূমি, 8 বাই ভূমি হচ্ছে 6। কাটাকুটি 5 একে 5, 5 দুগুণে 10, 3 একে 3, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 মাইনাস 4 সমান সমান 0 সমান সমান RHS। প্রুভড। মজা লাগলো তো? 7 এবং 8 নম্বর নিজেরা চেষ্টা করে দেখো তো। আমার বিশ্বাস তোমরা এটুখানি যা শিখেছো পারবে। কোনো কিছু ঘাবড়ানোর কিছু নেই, খুব সামান্য কয়েকটা জিনিস, একদম বেসিক জিনিস। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ধীরে সুস্থে করো, ঠিক পেরে যাবে। আর অসুবিধা হলে আমি তো আছি, আমাকে জানাবে। 9 নম্বরের সত্য মিথ্যাগুলো একটু যাচাই করে দেখে নেওয়া যাক। 1 নম্বর বলেছে tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। আচ্ছা, tan মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, লম্ব যদি বড় হয় ভূমি যদি ছোট হয় তাহলে 1 অপেক্ষা বড় হবে। কিন্তু লম্ব যদি ছোট হয় ভূমি যদি বড় হয় সেটা হতেই পারে, তখন 1 অপেক্ষা ছোট হবে। তাহলে এই বিবৃতিটা সত্য হলো না, মিথ্যে। cot এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, এক্ষেত্রেও সেই একই যুক্তি। আচ্ছা, একটি কোণ থিটার জন্য সাইন থিটা 4/3 হতে পারে। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব 4 অতিভুজ 3। আচ্ছা, একটা জিনিস ভালো করে দেখো তো, এই সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু কোনটা? অতিভুজ। তাহলে লম্ব 4 অতিভুজ 3 হতে পারে? পারে না, অসম্ভব, তাই মিথ্যা। পরেরটা বলছে sec আলফা 12/5 হতে পারে। আচ্ছা, sec আলফা 12/5, আচ্ছা অতিভুজ 12 ভূমি 5 হতেই পারে, অতিভুজ তো বড়। আচ্ছা, পরেরটা বলছে কোসেক বিটা 5/13 হতে পারে। আচ্ছা, কোসেক বিটা 5/13 এখানে হতে পারে না, অতিভুজ 5 লম্ব 13 কখনোই হতে পারে না, অতিভুজ সব থেকে বড় হয় ত্রিভুজের। আচ্ছা, পরেরটা বলছে cos থিটা 3/5 হতে পারে। cos থিটা 3/5, হ্যাঁ হতেই পারে, ভূমি 3 অতিভুজ 5 হতেই পারে। তো আশা করি ভালো লাগলো আজকের চ্যাপ্টারটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যা যা ডাউট হচ্ছে সব কমেন্টে জানাও, আমি এরপরে আর একটা ক্লাসের ভিডিও নিয়ে আসবো এবং সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করে দেবো। ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। কালকে আবার তোমাদের এর পরের চ্যাপ্টারটা নিয়ে আসছি। ততক্ষণ তোমরা এই অঙ্কগুলো সুন্দর করে করে নাও। খুব সোজা চ্যাপ্টার, ত্রিকোণমিতি ভীষণ ইন্টারেস্টিং, এবং এরপরে যত এগোবে দেখবে আরও মজা লাগবে, আরও ইন্টারেস্ট পাবে। ভালো থেকো সবাই, এটুখানি। সবশেষে একটা কথা বলি, তোমরা সবাই খুব ভীষণ ভালো করে পড়াশোনা করো কিন্তু, এবং এই ভিডিওগুলো দেখো, পুরোটা দেখো, যা যেখানে অসুবিধা হচ্ছে সব জানাও। তোমাদের জন্য অনেকটাই পরিশ্রম করছি। দেখো এখন রাত্রির 2:30 বাজে, এখন আমি ভিডিওটা শ্যুট করছি। কিছু করার নেই, সকালবেলা ঠিকঠাক মতো সুযোগ পাওয়া যায় না, লাইট হয় না, তোমাদের সাউন্ড হয় না ঠিক মতো, তোমাদের পড়া বোঝাতে গেলে অসুবিধা হবে, তাই জন্য রাত্রিরে করতে হয়। এবং শুধু তাই না, যাতে প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে বোঝাতে পারি তাই জন্য বারবার করে শ্যুট করতে হয়। ঠিক আছে, আমার কোনো অসুবিধা হবে না যদি তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখো, এখান থেকে কিছু শিখতে পারো, আমার তাতে খুব আনন্দই লাগবে। যাই হোক, ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, এবং অবশ্যই যা যা অসুবিধা হচ্ছে কমেন্টে জানাও, আমি সেগুলোকে নিয়ে আমি আবার পরে ভিডিও বানাবো। যদি আমার তরফ থেকে অসুবিধা হয় তাও জানাও, আমি সেগুলোকে আরও আপডেট করার চেষ্টা করবো। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।